একটু যদি তুষারের কাছে জানতে চাই, তুষার আপনি এমনিতে আমরা যে ট্রেডিশনাল কার ওগুলো তো দেখে আসি, আপনার নিশ্চয়ই এইটার জন্য যখন আপনি ফর্মুলা 4-এ খেলতে যান আপনাকে এই গাড়ির জন্য আলাদা করে প্রিপারেশন নিতে, এটা নিশ্চয়ই ঢাকার কোন রোডে চালানো সম্ভব না। এই আপনার আসলে প্রস্তুতি বা প্রিপারেশন গুলো কিরকম? আমি জানি না কে বিশ্বাস করবে, কেউ বিশ্বাস করবে কিনা। এখন থেকে আগে যেরকম কেউ বিশ্বাস করে যে বাংলাদেশে কেউ রেসার আসবে কিনা কিংবা রেসিং করবে কিনা, যেহেতু এটা অলরেডি প্রুভ হয়ে গেছে যে অলরেডি স্টার্ট হয়ে গেছে, ঠিক তেমনি আমাদের দেশে অনেক অ্যাভেলেবেল প্লেস আছে যেখানে আমরা রেস ট্র্যাক বানাতে পারি, এবং অলরেডি হয়তো বা সময় লাগবে আমার, বাট সেই কাজ আমি অলরেডি স্টার্ট করে দিয়েছি। আমি বলতে চাই না স্পেসিফিক প্লেসটার নাম আমি উচ্চারণ করতে চাই না, বাট এটা হয়তো দেশের জন্য একটা সারপ্রাইজ স্বরূপ। কারণ এই কারণে আমি যখন ওইখানে যাই খেলতে ইন্ডিয়াতে, তখন আমাকে একজন বলেছিলেন এইভাবে যে তুষার, আজকে তুমি তোমার দেশের রেস ট্র্যাক নেই বলে তুমি আমাদের দেশে আসছো, ঠিক হয়তো বা 1 থেকে 2 বছর পরে তোমাদের দেশে কেউ না কেউ হয়তো বা রেস ট্র্যাক বানাবে কিংবা এই ধরনের রেস আয়োজন করবে, তখন আমরা তোমাদের দেশে যে এক রাউন্ডের রেস করব। যেমন ফর্মুলা 1-এ পৃথিবীর প্রায় 15টা দেশে কিন্তু রেস হয়, ঠিক তেমনি আমি যে চ্যাম্পিয়নশিপে খেলি, আমরা একটা রাউন্ড আবার শ্রীলঙ্কাতে হয়। তো তখন আমি বলবো যে আমরা যদি আমাদের চ্যাম্পিয়নশিপ শ্রীলঙ্কাতে যেতে পারি, তাহলে অবশ্যই তোমাদের দেশে যেতে পারবো যখন রেস ট্র্যাক হবে। তো আমি এখানে যেহেতু ডিরেক্টলি ইনভলভ, আল্লাহর রহমতে আমার সেই ধরনের প্ল্যান এবং আইডিয়া এবং নলেজ, পার্টিকুলার যেই ধরনের নলেজ থাকা দরকার একটা রেসিং ট্র্যাক বানানোর জন্য কিংবা রেস আয়োজনের জন্য, সেই ধরনের আল্লাহর রহমতে সেটা আমার কাছে আছে। তো এই জন্য আমিও মানে রেস ট্র্যাক বানানোর জন্য চেষ্টা করতে, এবং সেটা ঢাকার খুবই আশেপাশে, আর এটা পসিবল, খুবই ভালোভাবে পসিবল। তবে এর জন্য স্পন্সর, কো স্পন্সর, পার্টনারশিপ বলেন কিংবা ল্যান্ড বলেন এবং সরকারি সহযোগিতাও খুব জরুরি। আমরা কি একটু দেখে আসবো যে এই ল্যাবস গুলো কিরকম হয় এবং কিভাবে আসলে খেলতে হয়? আমরা একটু ল্যাবস গুলোর সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দিতে চাই। একটি ওয়ার্ম আপ ল্যাপ শেষে শুরু হয় রেস। ওয়ার্ম আপে ট্র্যাক সম্পর্কে ধারণা তৈরির পাশাপাশি টায়ারে তাপ দেওয়ার কাজটাও সেরে নেন চালকরা। বাছাই পর্বের স্থান অনুযায়ী গ্রিডে থাকে গাড়িগুলো। নির্ধারিত ল্যাপ শেষে সবচেয়ে কম সময় অর্থাৎ সবার আগে ফিনিশ লাইন অতিক্রম করলেই রেস শুরু। রেসের শুরুটা খুবই গুরুত্বপূর্ণ। রেস চলাকালীন পিট স্টপে ফুয়েল দেয়া ও টায়ার বদল করতে হয়। জেনে অবাক হবেন, একটি দলের সারা বছরের ফুয়েলই লাগে 2 লাখ লিটার। পিট স্টপে 1 সেকেন্ডে ফুয়েল দেওয়া হয় 12 লিটার। সাধারণ গাড়ির টায়ার চলে 16,000 কিলোমিটার। ফর্মুলা 1-এর টায়ারের মেয়াদ 200 কিলোমিটার। এ কারণে রেস চলার সময়ও বদলাতে হয়। 3টি যন্ত্রের সাহায্যে অতি দ্রুত সারা হয় কাজটা। চালকের সঙ্গে টেলিফোন ও রেডিওর সাহায্যে যোগাযোগ রক্ষা করে চলে তার দল ও রেস নিয়ন্ত্রক। রেস পরিচালক সিসিটিভির সাহায্যে প্রতি মুহূর্ত নজর রাখেন প্রতিটি গাড়ির উপর। খোলা ককপিট আর খোলা হুইলের এক সিটের একটি গাড়ির ওজন সাধারণত 605 কেজি। Going to be very close to Grosjean. Use curves on exit. ল্যাপ নির্ধারণ হয় ট্র্যাকের দৈর্ঘ্য অনুযায়ী। সব মিলিয়ে পাড়ি দিতে হয় সর্বোচ্চ 306 কিলোমিটার। ইংল্যান্ডের সিলভারস্টোনে ল্যাপের দৈর্ঘ্য 5.141 কিলোমিটার। তাই প্রতিযোগীদের সেখানে চক্কর দিতে হয় 60 বার। মালয়েশিয়ান গ্র্যাপির ল্যাপসের দৈর্ঘ্য 5.543 কিলোমিটার। সেখানে চালকদের ঘুরতে হয় 58 বার। মোনাকোর সার্কিটের দৈর্ঘ্য 3.340 কিলোমিটার হওয়ায় চক্কর দেওয়া লাগে 78 বার। তুষার, এমনিতে দেখলাম যে আমরা 300 কিলোমিটার হলো মানে একটা দৈর্ঘ্য, এবং চাইলে কেউ ছোট করে ল্যাপের সংখ্যা বাড়িয়ে দিতে পারে। হ্যাঁ, তার মানে করা হয় অ্যাকচুয়ালি। খুব বেশি স্পেস থাকতে হবে ব্যাপারটা, এরকম কোনো মানে প্রয়োজন নেই অ্যাকচুয়ালি।
কারণ ফর্মুলা 1 এর ক্ষেত্রে কিন্তু এই ধরনের বড় বড় ট্র্যাক দরকার। তো সেই ক্ষেত্রে আমাদের এই মুহূর্তে এত বড় ট্র্যাকের কোনো প্রয়োজন নেই। সর্বোচ্চ 3 কিলোমিটার 2 কিলোমিটার এর ভিতরে হলে আমাদের দেশের জন্য খুবই পারফেক্ট এবং এনাফ। এমনিতে যেহেতু আমরা দেখলাম যে চাইলেও কিন্তু কেউ কয়েকজন মিলেও যদি একসঙ্গে উদ্যোগী হয় সেক্ষেত্রে কিন্তু ল্যাব তৈরি করা সম্ভব, অথবা ফর্মুলা 1 এর এই কারও হয়তো এনে প্র্যাকটিস একটা ট্র্যাকও তো হয়তো তৈরি করা সম্ভব। আপনার কি মনে হয়? এটা নিশ্চয়ই সবাই মাথায় রাখবেন।